নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, কবে মিলবে আর জি কর ধর্ষণ খুনের জাস্টিস, ন্যায় বিচার। হ্যাঁ, যারা বলেছিলেন রাস্তা ছাড়বো না ন্যায় বিচারের দাবিতে, তারা আর রাস্তায় কেউ নেই। কিন্তু এখনো প্রশ্ন থেকে যায়, যারা ন্যায় বিচার চেয়েছিলেন সেই ন্যায় বিচারটা কোথায়? আজ 8 তারিখ, কাল 9 তারিখ, মধ্যিখানে ঘটে গিয়েছিল সেই বীভৎস ঘটনা। তাই আজ সেই ফিরে দেখা ন্যায় আর অন্যায়ের কাহিনী। আর আজকে 0 আওয়ার নেই, আজকে শনিবার রোববার, আমরা 0 আওয়ার রাখছি না, সেটা একটা ব্যাপার। আর দুই হচ্ছে যে, যেরকমটা রোজ বলি, বাংলা বাজার আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর যদি পারেন তাহলে বাংলা বাজারের সদস্যপদ নিন, তাহলে আমাদের কিছুটা সুবিধা হয়। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, কবে মিলবে আর জি কর ধর্ষণ খুনের জাস্টিস। যখন আর জি করের ঘটনা ঘটেছে সেই সময় থেকে যা যা বলেছি, যে যে বিষয়ে বলেছি, তার প্রতিটার প্রমাণ আছে। আর এই হত্যাকাণ্ড, ধর্ষণের সিবিআই তদন্ত আর শিয়ালদহ কোর্টের রায় দেখলে যে কেউ বুঝতে পারবেন যে যা যা বলেছিলাম তা 100-র উপরে 200% সত্যি। এটা ঘটনা যে এরকম এক জঘন্য ঘটনাকে কে ঘটালো, কারা ঘটালো, সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেরকমই গুরুত্বপূর্ণ হলো কেন এই ধরনের ঘটনা ঘটতে পারলো, ঘটে, কাদের জন্য এরকম এক পরিবেশ তৈরি হয় যেখানে অনায়াসে এরকম ঘটনা ঘটানো যায়। অর্থাৎ প্রত্যক্ষভাবে কারা দায়ী, তার চেয়ে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পরোক্ষভাবে কারা দায়ী, কোন ব্যবস্থাতে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। আমাদের দেশে প্রতি মিনিটে যে ধর্ষণ হয়েই চলেছে গোটা দেশে, সেখানে এই ঘটনাগুলো ঘটে কিভাবে, সেটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো মহিলাদের সুরক্ষা, সম্মান, সেটার প্রশ্ন। সারা রাজ্যের বড় লোকেদের মল ইত্যাদিগুলো বাদ দিলে সাধারণ মানুষ যে বাজারে যান, সেখানে গিয়ে দেখুন মহিলাদের জন্য একটা টয়লেট নেই, অথচ অজস্র মহিলারা সেখানে বাজারের জিনিসপত্র নিয়ে বসে আছে। দেখুন সেখানে সন্ধে নামলে সেই জায়গাটা একটা জানোয়ারদের আখড়া হয়ে ওঠে। একটু খোঁজ নিলেই জানতে পারবেন যে বিভিন্ন ঘরে কাজ করা মহিলারা ঘরে ফেরার ট্রেন পায় না, বাস পায় না। তারা কি করে রোজ ঘরে ফেরে, সেটাই একটা কভার স্টোরি হতে পারে যদি কোনো বড় কাগজ সেই কথা লিখতে চায়। কিন্তু এই ধর্ষণ আর হত্যাকে ঘিরে যে আন্দোলন, যে ক্ষোভ, তা শেষমেশ জুনিয়র ডাক্তারদের ট্রান্সফার, হাসপাতালে সিসিটিভি, হাসপাতালে লবিবাজি ইত্যাদির মধ্যে থেকে গেল। এটা হাসপাতালের বিষয় ছিল না, জুনিয়র ডাক্তারদের বিষয় ছিল না। একজন জুনিয়র ডাক্তার মারা গেছেন বলেই সেটা জুনিয়র ডাক্তারদের আন্দোলন হয়ে যায় না, কিন্তু এক বিরাট আন্দোলন হয়েছিল। আর অন্তত আমি সেই আন্দোলনকে বুঝতে গিয়ে একটা তো ভুল করেইছি, সেটা বলে নেওয়া ভালো। এই সরকার বিরোধী আন্দোলনের এলিট মেজাজ আর অত্যন্ত নাগরিক অঞ্চলে তার তাৎক্ষণিক প্রভাব দেখে মনে হয়েছিল বাংলা জুড়ে এর বড় কোনো রাজনৈতিক প্রভাব পড়বে না। আমরা বলেছিলাম যে কেবলমাত্র কলকাতা শহরে এবং জেলা শহরগুলোতেই এই ধরনের বিক্ষোভ দেখতে পাচ্ছি, তার প্রভাব রাজ্য জুড়ে পড়বে না। অনেকবার লিখেছিলাম, কিন্তু সেটা ভুল ছিল। আন্দোলনের স্বরূপ যাই হোক, তা সমাজ মাধ্যমে এসেছে, রিল হয়েছে। এখনো পর্যন্ত 100 গ্রাম বীর্যের সেই হাস্যকর তত্ত্ব নিয়ে মফস্বল গ্রামে আলোচনা, তর্ক হয়। আর সেই প্রভাব 26-এর নির্বাচনে পড়েছে, বিরাটভাবে পড়েছে, সেটা আমরা তো দেখতেই পেলাম। হ্যাঁ, আন্দোলনের চরিত্র ছিল সরকার বিরোধী। সে স্থানিকভাবে যেখানে ডাক্তাররা সভা সমাবেশ করেছিলেন, তারা যতই বিজেপি বিরোধী হন না কেন, সরকার বিরোধী এই বিরাট আন্দোলন শেষমেশ বিজেপির পালে হাওয়া জুটিয়েছে। বিজেপি কোথাও ছিল না, কিন্তু বিজেপি এই আন্দোলন থেকে সব থেকে বেশি লাভ তুলেছে। কিন্তু এবারে প্রশ্ন তাদের পিছু ছাড়বে না, প্রশ্ন তাদের পেছনে পেছনে ঘুরবে। রাত দখল করব বলে যারা বলেছিলেন রাস্তা ছাড়বো না ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত, তারা চলে গেছেন, কিন্তু এই প্রশ্ন থেকে গেছে। প্রশ্নটা কিন্তু হবেই, জাস্টিস কোথায়?
যে গণধর্ষণের কথা বলা হয়েছিল সেই গণধর্ষণে কতজন জড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে কবে ধরা হবে, কবে তাকে জেলে পাঠানো হবে, অভয়ার মায়ের বয়ানে এই হত্যার ধর্ষণে সরাসরি জড়িত মমতার মাথার চুল ধরে হিড়হিড় করে নালাতে নামানো কবে হবে, এসব তো বলা হয়েছে। তাহলে এগুলো তো করতে হবে, এগুলো এখানেই সমস্যাটা হবে। এখানেই আগামী কিছুদিন পর থেকেই, এবছর তারপরের বছর এই প্রশ্ন কিন্তু আসবেই, প্রত্যেক বছরে ঘুরে ঘুরে আসবে। প্রত্যেক বছর 8 আর 9 আগস্টের মধ্যখানে এই প্রশ্নটা এসে আছাড় খাবে আমাদের বাংলার উঠোনে। প্রত্যেকটা দাবি সরকারকে ব্যতিব্যস্ত করবে। এই অভয়ার বাবা মা আরো অনেক কথা বলবেন। সব মিলিয়ে এই হত্যা ধর্ষণ রহস্য তাড়া করে বেড়াবে এই সরকারকে, কারণ যা হয়নি তাকে প্রমাণ করা অসম্ভব। আর অভয়ার মা বাবা নিজেরাই গল্পের গরুকে আকাশে তুলেছেন। বহু বহু স্ববিরোধী কথা জেনে বা না জেনে, কেবল আবেগের বশে বা এক নির্দিষ্ট লক্ষ্য সাধনের জন্য বলেছেন। সেই অভিযোগগুলো তাদের পেছনও ছাড়বে না। আমি আবার বলছি, সেদিন এই হত্যা আর ধর্ষণ নিয়ে যা যা বলেছি সবটা সত্যি, সব কিছুর প্রমাণ আছে। আমি আবার সেদিনে যা যা বলেছিলাম সেটা আর একবার আপনাদের শুনিয়ে দিই। সিভিক পুলিশের বারবারন্ত তৃণমূল জমানায় হয়েছিল, তখন তাপস চট্টোপাধ্যায় রাজারহাটের, তখন সিপিএম জিম্বো, এখন যিনি ভালো তৃণমূল, তো তার জমানায় প্রথম, ওই বাম জমানাতেই প্রথম সিভিক পুলিশ হয়। ওই আমরা দেখেছিলাম রাজারহাট ওই অঞ্চলে সিভিক পুলিশ পোস্টিং হয়েছিল। তারপরে তৃণমূল জমানায় সেটা সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। বহু ক্ষেত্রেই এরা শাসক দলের ভরসা ছিলেন। গ্রামে গঞ্জে বস্তি ট্রাফিক পোস্টে এই অভিযুক্ত সিভিক, যিনি অভিযুক্ত সঞ্জয় রায়, কিন্তু সিভিক আর আর্ম পুলিশের ফারাকটাই ঘুচিয়ে দিতে পেরেছিল অনেক দিন আগে। এরকম সঞ্জয় আরো অনেক আছে, বুঝতেই পারবেন না যে সে পুলিশ, আর্ম পুলিশ নাকি সিভিক। কিন্তু ইনি আরো অনেক এলেমদার গুণধর। এএসআই অনুপ দত্তের সঙ্গে ছায়ার মতো থাকতেন, পানাহারের সঙ্গী হতেন। মেজবাবুর ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নিজেকে পুলিশের মর্যাদায় উঠিয়ে নিতে তার বেশি সময় লাগেনি। 6 আগস্ট এই অনুপ দত্তের সঙ্গে এই সঞ্জয় গিয়েছিল সালুয়া, পশ্চিম মেদিনীপুরের সালুয়া 3 দিনের পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মিটিংয়ে। রাতের বৈঠক বলেছিল, পারেন বটে আপনারা, কি সব হ্যাজ দিচ্ছিলেন মাইরি। পুলিশ আর পাবলিক বন্ধু, সাদা সাদা কালা কালা, হ্যাঁ করে হেসেছিল সবাই। মাথায় মদের গ্লাস রেখে জামাল কুদু হয়েছিল, হবে হয়তো, কিন্তু যখন হয়েছিল তখন সঞ্জয় ছিল না, ভিডিও কলে ব্যস্ত ছিল। ওই 3 দিনেই বহু রাত পর্যন্ত মোবাইল ভর্তি নীল ছবি ছিল তার। সেইটা নিয়েই তার ওই বোরিং দিনের বৈঠকগুলোকে সে কাটিয়েছিল। ওয়েলফেয়ার মিটিংয়ের হ্যাজ শুনেও কাটিয়ে দিয়েছিল। 8 তারিখে ফিরেছিল কলকাতা, সেদিনও রাত ছিল গুমোট। এসে ওই ব্যারাকে ব্যাগটা ছুড়ে দিয়ে সোজা সোনাগাছি গিয়েছিল। 3 দিনের ক্লান্তি ঘোচাতে শরীর দরকার, কিন্তু গিয়েই কি চাইন, পছন্দের জনের দেরি হচ্ছে আর তাই নিয়ে কথা কাটাকাটি। শালা জানো আমি কে, তুলে দেব। কিন্তু যে শালাকে বলছে সেও থানায় প্রতিদিন নিয়ম করে সেলামি দিয়ে আসে, রক্ষা কবচ তারও তো আছে। খানিক কথা কাটাকাটি হওয়ার পরে হাতাহাতি ধাক্কাধাক্কি, শালা সিভিক বলে, মানে একটা গালিগালাজ ভাবুন, শালা সিভিক বলছে পুলিশ, অমন পুলিশ আমার এই অমুক তমুক হেনাতানা, সোনাগাছি মাসির বাসায়। এরপরে অনেক বিশেষণ ছিল, তা আমি তার বর্ণনাতে যাচ্ছি না। আমাদের গল্পের ভিলেন ততক্ষণে রাস্তায়, ধাক্কা চলেগা, চড় থাপ্পড় চলেগা, কিন্তু সিভিক। মাথায় শিরায় ধমনী কোষে কোষে সে পুলিশ, তাকে সিভিক বলল। হ্যাঁ, ওইখান থেকে তার মাথা গরম হয়েছে। মেজবাবুও বলতো। বাপ্পার ভাই, তার অপারেশন, চমকে ধমকে আর খানিকটা ব্যবস্থা করে অপারেশনের ডেট পাওয়া গেছে, যাই দেখে আসি বলে ওখান থেকে সঞ্জয় চললো আরজি করের দিকে। আর একদিন এসে দেখে নেবো মাসি, আমার নাম সঞ্জয়, বিড়বিড় করছিল। সালা ডিপার্টমেন্টটাই ভুলে গেছে, ওটা হার্ট ছিল, কি হয়েছিল। বাপ্পার ভাই, মানে তখন তো অনেকটা মদ খাওয়া হয়ে গেছে। 3-4টে ওটির জায়গার সামনে ঘোরাফেরা করে শেষমেশ ট্রমা কেয়ারের সামনে বাপ্পা দাঁড়িয়ে, কি হয়ে গেছে, না আজ হবে না, কি একটা নেই। সে তো শালা ভালো, একদিন জিন্দেগি বেড়ে গেল, আজই হয়তো টেবিলে পটকে যেত। হ্যাঁ করে হেসে সে আবার বাইরে, আবার একটু মদ দরকার। কানের পাশটা তখনও দপদপ করছে, শালা সিভিক বলেছে। মদ দরকার মানে মদ হাজির, নিট মেরে দিল। 3 নাকি 4 পেগ মনে নেই। সে পুলিশকে বলছে 4-5ও হতে পারে। তারপর আবার বাইক, আবার মেয়ে ছেলে চাই, এবার চেতলা, সঙ্গে বন্ধু সৌরভ ঢুকে গেল। সঞ্জয় বাইকে বসে পুরনো বান্ধবীকে ফোন, কিরে কি করছিস।
কতক্ষণ কল লিস্ট বলছে 1.5 ঘন্টা মেয়েটার সঙ্গে পরিচয় ওই আরজি কর হাসপাতালে, সাহায্য করেছিল, তারপরে পরিচয়, ঘনিষ্ঠ হওয়া, সম্পর্কে না জড়িয়েও শরীরের দেওয়া নেওয়া, এরকম কিছু একটা বোঝাতে চেয়েছিল ওই পুলিশের কাছে। এখনকার বাংলা ছবির পরিচালকদের খুব প্রিয় বিষয়। কিন্তু এবার আর কথা দিতে হবে না, ভিডিও অন কর, ফোন কেটে দিল ওপার থেকে, ভিডিও আবার করলো, আবার ফোন করলো, আবার কেটে গেল, কানের পাশে রগ গরম, হাতুড়ির ঘা মারছে, নেশা নেমে যাচ্ছে, ভিডিও অন কর, না হলে আবার কি, বলার আগেই ফোন কেটে গেল। ততক্ষণে সৌরভ বেরিয়ে এসছে, আবার বাইক চললো, কোথায়, আরজি করে, এত রাতে কিরে, তোর ফুর্তি শেষ আমার শুরু, আরজি করে ফুর্তি, হ্যাঁ, পুলিশকে সে বলছে আরজি করে ফুর্তি করতে যাচ্ছিল সে, হা করে এসেছে সঞ্জয়, আর কি বললো শোনা যায়নি, অন্তত সৌরভ শুনতে পায়নি, কেবল কাছে এসে নেমে গেছে সৌরভ। আপনারা খাওয়া দাওয়া করলেন, তারপরে এটা হচ্ছে গিয়ে একেবারে ওই আরজি করের যে ছাত্ররা তারা বলছে, খাওয়া দাওয়া করলেন, তারপরে যারা ওই অভয়ার সঙ্গে খাওয়া দাওয়া করে তারপরে শুতে গেছে, তারপর ডিউটি রুমে দেখে গেলাম, আর অভয়া, তিলোত্তমা, সে তো বই নিয়ে বসলো, ল্যাপটপ খোলা ছিল, অনেকগুলো উইন্ডো, একটাতে অলিম্পিক্সের ওই জ্যাভলিন থ্রো ইত্যাদি চলছে। তারপরে ওরা চলে গেল, ওরা বলছে আমরা চলে গেলাম, দরজা দিলেন না, না, অন্য একজন বললো দরজা দেওয়াই হয় না, কে চাবি খুলেছিল আমি জানি না স্যার, বাকি 3 জনও ঘাট নাড়লো, আপনারা চলে এলেন আর যাননি না। 4 ডাক্তারের সঙ্গে পুলিশ কর্তার যে কথোপকথন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা সেখান থেকে চলে এসছে। যে কথা এই 4 জনকে তারপর থেকে বহুবার বলতে হয়েছে একসঙ্গে আলাদা আলাদা করে, কিন্তু প্রতিবারে তা এক ছিল, এক, হুবহু এক। ঠিক তখন সঞ্জয় ঘুরছে এই বিল্ডিং ওই বিল্ডিং, না আমরা কেউ জানি না কেন ঘুরছে। এর আগেও কি কখনো কোথাও কোনো ঘরে একলা কাউকে পেয়ে গিয়েছিল, সে বাধা দিয়েছিল কিন্তু তারপরে আর টু শব্দ করেনি, এরকম হতে পারে? হ্যাঁ, হতেই পারে। তার কারণ জেলা থেকে বিভিন্ন লোকজন আসে, এধারে ওধারে প্যাসেজে কোথাও একটা শুয়ে পড়ে, পেশেন্ট বেডে দেওয়া আছে, তার ঘরের মেয়েটি, ঘরের লোকজন এসে শুয়ে আছে, সেখানে হয়তো এই জিনিস আগেও করেছে, বারবার করেছে, কিন্তু সেই কথা সে পুলিশকে বলছে না, কিন্তু তখন ঘুরছিল নকটার্নাল জানোয়ারের মতন, শিকারের খোঁজে ঘুরছিল। এবার এই বিল্ডিংয়ে দেখা যাচ্ছে সঞ্জয় উঠছে, কাঁধে তার ইয়ারফোন, গানের জন্য নয়, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা তার অভ্যেস, ভিডিও চ্যাটে সব কিছু পাওয়া তার অভ্যেস, আর সেই নীল ছবিগুলো যেখানে ঠোঁট কেটে রক্ত পড়ে, নীল ছবির নায়িকা চিৎকার করে, নায়ক হাসে, চুলের গোছা ধরে দেওয়ালে ঠুকে দেয় সজোরে, নায়িকার আর্তনাদ আর নায়কের হো হো উল্লাস, এরকম ক্লিপ সঞ্জয়ের মোবাইলে ভর্তি। হ্যাঁ, পুলিশ বলছে এই কথা আছে, সে মোবাইলও আছে। এমন যে শুধু সঞ্জয়ের মোবাইলে থাকে তাও তো নয়, অনেকেরই থাকে, অনেকেরই রাতভর এই ফোনালাপ করেন, ভিডিও কল থাকেন, অনেক মন্ত্রীরা করেন। কিন্তু এদিকে সঞ্জয়ের কানের পাশে তখনও দপদপ করে আওয়াজ হচ্ছে, সালা সিভিক, সে তখনও অপমান তার মাথা থেকে যায়নি, তার উপরে মদের নেশা, এবং সঞ্জয় একজন বক্সার, ডিস্ট্রিক্ট লেভেলের বক্সার। 3 তলা দিয়ে হেঁটে গেল, কিভাবে গেল, একটা হাসপাতালে ওই রাতে কিভাবে গেল আপনিও জান না, কেউ দেখাননি, অন্তত তখন তো কেউ ছিলই না। কতজনকে দেখবে? 700 বেডে 1600 পেশেন্ট, পেশেন্ট পিছু একজন দেখার লোক হলে আরো 1600, কে কাকে দেখবে? আর যদিও দেখে তাহলে সঞ্জয়কে আটকাবে কি? পেশেন্ট পার্টি এসে যখন মেরে বদন বিগড়ে দেয়, ঝামেলা করে, ভাঙচুর করে, তখন কে সামনে গিয়ে দাঁড়ায়? এই সঞ্জয় রাই, এই সিভিক রাই। ডাক্তার জানে, নার্স জানে, তার কাটা সঞ্জয়, এরকম একটা নাম ছিল তার। সঞ্জয় মদ খায়, সঞ্জয় মেয়েদের টিটকিরি করে, আয়া থেকে নার্স প্রত্যেকে জানত। তারপর একটা ঘর খুলে সে ঢুকে গেল, খানিক অন্ধকার, নাকি আলো ছিল, কানের নিচে রগটাতে ব্যথা হলে কেমন যেন ধোঁয়া ধোঁয়া, এগুলো সে বলছে। সে বিভিন্ন রকমের মদ খেয়েছে, তার নেশা চূড়ান্ত। মিনিট 30 পরে সে বেরিয়ে এসছে, একইভাবে নেমেছে, ওসব 4, 5, 6 তার পা টলে না, কেবল খেয়াল করেনি তার ঘাড়ে যে ঝুলছিল ইয়ারফোনটা সেটা আর নেই। তারপর ঘরে, মানে সেই ব্যারাকে জামা কাপড় ছেড়ে একটা ঘুম, উঠে চা খেতে খেতে শুনছিল লাশ মিলেছে আরজি করে। সকালে কানের নিচে দপদপানি নেই, কিন্তু আর একটু ঘুম দরকার। তারপরে পুলিশ জিজ্ঞেস করছে যখন ঢুকলি তখন কি হয়েছিল সেটা বল। আবার বলছে মেয়েটা কুঁকড়ে শুয়েছিল, এসির ঠান্ডা, গায়ে চাদর, কম্বল, মনে নেই স্যার। অর্থাৎ সে কিছু খেয়ালই করেনি। প্রথমে চিৎকার করতে গিয়ে আওয়াজ বের হচ্ছিল না, তারপরে বললাম আওয়াজ করিস না,
আমাকে ধাক্কা দিল কানের কাছটা, তারপরে মাথাটা ঠুকে দিলাম, ওই ফিনফিনে শরীর, খানিকটা অচৈতন্য, তারপরে আবার সমস্ত সামর্থ্য নিয়ে মেয়েটা রুখে দাঁড়িয়েছিল। আমারও আর না শুনতে ইচ্ছে করছিল না। বেশিক্ষণ থাকিনি স্যার, রেপ করেছি, খুন করতে যাইনি স্যার। চলে আসার সময় মনে হয়েছে আমাকে চিনতে পারবে না, আমি বাড়ি এসে ঘুমিয়েছি স্যার, আমি খুন করতে চাইনি স্যার, আপনারা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। হ্যাঁ, পুলিশের সামনে বসে প্রথম কথা এগুলোই বলেছিল সঞ্জয়। 11 দিন ধরে সে এই কথাগুলোই বলে গেছে। সে জানেও না বাইরে কলকাতার তিলোত্তমার জন্য লন্ডভন্ড হচ্ছে শহর, সবকিছু, সাধারণ মানুষের ঢল নেমেছে রাস্তায়, সারা শহরে, রাজ্য, দেশ, বিদেশে তিলোত্তমার জন্য কষ্ট পাচ্ছে মানুষ, জাস্টিস চায়, বিচার চায়, বিচারের দাবির আড়ালে কারোর সেই একই রকমের কানের কাছে দপদপ করছে। এতবার না শুনলে করে বই, দপদপ করছে তাদেরও, যারা যে কোনো মূল্যেই টিকে যেতে চায় গদিতে। ভুল হয়েছে বলাটা যাদের কুষ্ঠিতে নেই। আসলে মানুষের মাথার ভেতরে একটা ক্ষমতা কাজ করে, ক্ষমতা হারানোর ভয়, ক্ষমতা ছিনিয়ে নেবার জন্য আকাঙ্ক্ষা, ক্ষমতা হাত থেকে ফসকে গেছে, তাদেরও সেই একই রকম ব্যর্থতার জ্বালা। ওই কানের পাশে রগের তলায় দপদপ করতেই থাকে। তখন মানুষ কি করে, কি করে ফেলে, তার কোনো মাপযোগ থাকে না। সেদিনও ছিল না। প্রত্যেকে প্রত্যেকের মতন খেলেছে, প্রত্যেকে প্রত্যেকের মতন হিসেব নিয়ে রাস্তায় নেমেছে, প্রত্যেকে প্রত্যেকের মতন ধান্দায় নেমেছে। আসল ঘটনা নিয়ে কারুর মাথা ব্যথা ছিল না। নারী সুরক্ষা, নারী সম্মান, তাই নিয়ে কারোর মাথা ব্যথা ছিল না। যদি হতো তাহলে সেটাই লড়াইটা হতো। যদি হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নের সামনে দাঁড়াতে হতো, গোটা রাজ্যে বাজারে কেন একটা মহিলাদের টয়লেট নেই? রাত্রিবেলায় কেন মেয়েরা, রাত্রিবেলায় 1:30 2টো পর্যন্ত বাস কেন চলবে না মেয়েদের জন্য? কেন সুরক্ষা থাকবে না? কেন এ ধরনের ঘটনা ঘটবে না? সেগুলো হয়নি। হলো কি, সিসিটিভি কেন লাগানো নেই আরজি করে, কেন ট্রান্সফার হচ্ছে না, কেন উত্তরবঙ্গে যাচ্ছে, কেন দক্ষিণবঙ্গে যাচ্ছে, কেন রস্টার হচ্ছে না, ব্যাপারটা কোথা থেকে কোথায় চলে যায়। এবং সেই সঞ্জয় এই সমস্ত করে ব্যারাকে গিয়েছিল নিশ্চিন্তে ঘুমোতে। তারপরে তাকে যখন ধরা হলো, সে বলছে আমাকে ঝুলিয়ে দাও। তারপরে 25 মিনিট ধরে একটা 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 মেয়েকে সে মেরেছে, রেপ করেছে। শহরের এক কন্যার সেই ব্যথার উদযাপন দেখেছি আমরা। তারপরে শহরের মেজাজ বদলেছে, সঞ্জয় নয় আরো অনেকে ছিল, সেই তত্ত্ব ভাসানো হয়েছে, গণদর্শনের তত্ত্ব এসেছে। এবারে সঞ্জয় সেই তত্ত্বকে আরো গুলিয়ে দিতে নিজেকে নির্দোষ বলা শুরু করে দিল। কিন্তু হ্যাঁ, সেদিন এটাই হয়েছিল। 1000বার সিবিআই আসুক, স্কটল্যান্ড ইয়ার্ড আসুক, এর থেকে বেশি কিছুই বের হবে না, কারণ এটাই সেদিন হয়েছিল। এটা বলতেই পারেন যে এই সঞ্জয়দের বাড়বাড়ন্ত কাদের জন্য? অবশ্যই ওই মেডিকেল কলেজের প্রত্যেক মাথারায়ের জন্য দায়ী। এক বিরাট র্যাকেট দায়ী, যারা এই গুন্ডাদের পোষেন, তাদের ব্যবসা চালাতে, বিভিন্ন রকমের ব্যবসা। ধারণা করতে পারবেন না, একটা একটা হাসপাতালের চারধারে যে হোটেলের খাবারের দোকানের ব্যবসা, সেখানে কত টাকা ব্যবসা হয়। সেখানে ওষুধের দোকান, সেখানে যে সিরিঞ্জ আর গজ আর ব্যান্ডেজ যেগুলো ফেলে দেওয়া হয়, সেগুলো রিসাইকেল, তার ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। সেগুলো চালানোর জন্য এই ধরনের বদমাইশদের প্রসার, এই ধরনের বদমাইশরা, এই ধরনের গুন্ডারা এই কাজগুলো করে। কিন্তু এই কাজটা সে একলাই করেছিল। এই কাজের যে পরিবেশ, সেগুলো যারা তৈরি করেছিল তারা প্রত্যক্ষভাবে দায়ী। সেই প্রত্যক্ষভাবে দায়ী প্রত্যেককে খুঁজে বার করা উচিত। কিন্তু যদি ব্যাপারটাকে গুলিয়ে দিতে হয়, তাহলে বলবে গণধর্ষণ, তাহলে বলবে 100 গ্রাম বীর্যের তত্ত্ব, এবং সবটাই গুলিয়ে আজকে কোথায় এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, ন্যায় বিচার চাইবো আমরা। এতদিন অনেকে চেয়েছে, এতদিন আপনারা চেয়েছেন, এবারে আমরা সবাই মিলে চাইবো ন্যায় বিচার। বার করুন কোথায় সেই গণধর্ষণ। এই সমস্ত অসামাজিক কাজ করার ছাড় পায় একটা ব্যবস্থার জন্য। তাদের কাজের তদন্ত হওয়া উচিত, তার জন্য যারা দায়ী তাদের শাস্তি পাওয়া উচিত। আবার বলবো, সেদিন অভয়ার ধর্ষণ, গণধর্ষণ ছিল না। সেদিনের ধর্ষণ আর হত্যার জন্য প্রত্যক্ষ দায়ী ছিল ওই সঞ্জয় রায়। প্রতি বছর 8 আগস্ট কেটে 9 আগস্ট আসবে, প্রতি বছর জাস্টিসের কথা উঠবে, কিন্তু এক মিথ্যাকে সম্বল করে যে প্রচার সেদিন হয়েছিল, সেই মিথ্যাকে মিথ্যে প্রমাণ করে কোনো তদন্ত ওই গণধর্ষণ বা 100 গ্রাম বীর্যের তত্ত্বকে খাড়া করতে পারবে না। আগামী বছর আবার এই একই কথাই আমি বলবো, প্রত্যেক বছর বলে যাব, যতদিন না পর্যন্ত এই ব্যবস্থা থেকে, এই তদন্ত থেকে সত্যিটা বেরিয়ে আসছে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।